রাতারাতি চেঞ্জ হয়ে যাওয়ার মতো দল তো আমরা তো মৌলবাদী জামাত দলও না, আবার এক্সট্রিম আওয়ামী লীগ দলও না। আমরা একটা মধ্যপন্থী রাজনৈতিক দল। আমরা কিন্তু থানা থেকে যে কাউকে ছাড়িয়ে আনিনি, কিংবা আমরা কোনো ডিসি এসপিকে আমাদের কোনো নেতা বা নীতি নির্ধারণী বা কোনো মুখপাত্র বলেনি যে এইটা করতে, মানে মালা গাঁথার মতো আমরা লাইন ধরে ধরে যাইতাম। আমি 1 নম্বর রেশামি, বাকিগুলো পিছনে থাকতো। প্রতিশোধ পরায়ণতা থেকে বের হয়ে আসা মানে এই নয় যে অপরাধীকে মাফ করে দেয়া। এটা কিন্তু বিএনপি বিশ্বাস করে না। বিএনপির এটা আদর্শের সাথেও নেই। প্রতিশোধের একটা প্রতিযোগিতা দীর্ঘ সময় আমরা দেখেছি, সেটা আসলে খুব সুস্পষ্টভাবে প্রধানমন্ত্রীকে আমরা বারবার বলতে শুনেছি তিনি আসলে এই প্রতিযোগিতাটা বন্ধ করতে চান, তিনি সন্দেহ বন্ধ করা প্রয়োজন। কিন্তু যেই প্রশ্ন বারবার উঠছে, যেটি সারওয়ার তুষার কিংবা রহিন হোসেন প্রিন্সও বললেন, যে একেবারে তৃণমূল পর্যায় পর্যন্ত বিএনপির অন্যান্য নেতাকর্মীরা তারা কি আসলে প্রধানমন্ত্রী দেখানো পথে হাঁটতে পারছেন কিনা। দেখুন, মাননীয় প্রধানমন্ত্রী যে কথাটা বলেছেন, এটা একদিকে উনি যেরকমভাবে সেই 111-এর অত্যাচারের কথাটা উনি স্মরণ করিয়ে দিয়েছেন, অন্যদিকে উনি আবার আমাদের দলের যে ভিত্তি, আমাদের দলের রাজনীতি কিন্তু প্রতিশোধ পরায়ণতা রাজনীতি নয়। আমাদের দলের প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানও এটা করেননি। কিন্তু আপনি জানেন যে উনি যখন বঙ্গভবনে আসেন তখন ওনার যে পার্সোনাল সেক্রেটারি ছিলেন, উনি বেঁচে আছেন এখনও, সাম ফ্রিডম ফাইটার, ওনার একটা আমি দেখলাম যে উনি পরে সচিব থেকে রিটায়ার্ড করেছেন। তো উনি বললেন যে স্যার, আমি তো বঙ্গবন্ধুর ছবিটা নামিয়ে ফেলেছি। কেন নামিয়েছেন? ওটা যেখানে আছে ওখানে থাকবে। ম্যাডাম খালেদা জিয়ার জীবন আপনি কিন্তু আমরা সবাই জানি, দেখেছি, আপনিও দেখেছেন, প্রিন্স ভাইও দেখেছে, আই এম শিওর আমাদের সহ-আলোচক সারোয়ার তুষারও দেখেছেন, যে আমরা ম্যাডাম খালেদা জিয়ার উপর এত অত্যাচার হলো, এত নির্যাতন হলো। আমার মনে হয় সবচেয়ে বেশি নির্যাতিত এই 17 বছরের গণতন্ত্রের জন্য বেগম খালেদা জিয়া। তার সন্তানকে হারিয়েছেন, আরেক সন্তানকে পিঠদ্বারা ভেঙে দিয়েছে, ওনাকে সেই এমন জেলে রেখেছিলেন যে জেলে সাথে জায়গা, পুরান জেলে এখনও কেউ গেলে মনে হবে যে ভিতরে কি আছে, কোনো মানুষ ওখানে থাকতে পারে না, এমন জায়গায় তাকে রেখেছেন দীর্ঘদিন, এবং শেষের পরিণতি আমরা সবাই জানি। কিন্তু দেখুন, 5ই আগস্টের পর দেশ যখন অশান্ত, উনি ঠিকই কিন্তু দেশবাসীকে শান্ত করলেন। ওনার জীবদ্দশায় একবারও উনি ফ্যাসিস্ট হাসিনার সম্পর্কে কোনো কথা বলেননি। ঠিক সেভাবেই জনাব তারেক রহমানও কিন্তু কখনোই যে গত 17 বছরে অমুক এটা করেছে ব্যক্তিগত প্রতিশোধের জায়গায় কোনোদিনও কথা বলেননি। যেটা জনাব সারোয়ার তুষার বললেন যে এইটা যেমন প্রতিশোধ পরায়ণতা থেকে বের হতে আসতে হবে, ঠিক সেই রকম আইনের শাসন এবং ন্যায় বিচার প্রতিষ্ঠা করতে হবে। প্রতিশোধ পরায়ণতা থেকে বের হয়ে আসা মানে এই নয় যে অপরাধীকে মাফ করে দেয়া। এটা কিন্তু বিএনপি বিশ্বাস করে না। বিএনপির এটা আদর্শের সাথেও নেই। একই জায়গায় সারওয়ার তুষার এই অভিযোগও করেছেন যে বিএনপির নেতাকর্মীরা ইতিমধ্যে বিরোধী রাজনৈতিক দলের যারা নেতাকর্মী আছেন তাদের বিভিন্ন সময়, নানান সময় তাদেরকে হামলা করেছে, নির্যাতন করেছে। হ্যাঁ, কয়েকটা উদাহরণও দিয়েছে। এটা অস্বীকার করবার উপায় নেই। আবার অন্যরকমটাও ঘটেছে। এটা হচ্ছে আমাদের সামগ্রিক আলোচনার বিষয় নয়। বিএনপি একটা বৃহৎ রাজনৈতিক দল। গত 17 বছরে বিএনপির ইউনিয়ন কমিটি শুধু নয়, ওয়ার্ডের পর্যন্ত একটা কৃষক দল, শ্রমিক দল, স্বেচ্ছাসেবক দল, এমনকি তাঁতি দল, মৎস্যজীবী দলেরও ওয়ার্ড পর্যন্ত কমিটি হয়েছে। একটা ওয়ার্ডে 1,500 থেকে 2,500 লিস্টেড কর্মী আছে। এর মাঝে কেউ করতে পারে, কিন্তু আপনি যদি প্রপোর্শনেট হিসাব করেন, অ্যাপেল টু অ্যাপেল কম্পেয়ার করেন, তখন দেখবেন যে এটি কিন্তু এই পরিসংখ্যানেই আসে না। তারপরও আমি দায়ী এড়ানোর কথা বলছি না, আমি এইটাই বলতে চাচ্ছি যে দলটা অনেক বৃহৎ। আর রাতারাতি চেঞ্জ হয়ে যাওয়ার মতো দল তো আমরা তো মৌলবাদী জামাত দলও না, আবার এক্সট্রিম আওয়ামী লীগ দলও না। আমরা একটা মধ্যপন্থী রাজনৈতিক দল। দল থেকে যতটুকু করার আমরা কিন্তু করেছি। বিভিন্ন সময়ে দলীয় কাঠামোতে থেকে যেসব শাস্তি করার সেটা করেছি। পুলিশ প্রশাসন যখন ছিল, আমরা কিন্তু থানা থেকে যে কাউকে ছাড়িয়ে আনিনি, কিংবা আমরা কোনো ডিসি এসপিকে আমাদের কোনো নেতা বা নীতি নির্ধারণী বা কোনো মুখপাত্র বলেনি যে এইটা করতে,
বাট বিচ্ছিন্নভাবে যদি হয়ে থাকে অবশ্যই সেটা ধীরে ধীরে কন্ট্রোলের দিকে আসবে। কিন্তু বিষয় যেটা সেটা হচ্ছে যে আদর্শের কথা বলেছেন মাননীয় প্রধানমন্ত্রী, সেটা হচ্ছে প্রতিশোধের রাজনীতি থেকে বের হয়ে আসতে হবে। সেই প্রতিশোধের রাজনীতি থেকে বের হয়ে আসার কারণটা হচ্ছে আমাদের দল যেটা বিশ্বাস করে যে রাজনৈতিক প্রতিহিংসা যদি করা হয় গণতান্ত্রিক পরিবেশ নষ্ট হয়, আর গণতান্ত্রিক পরিবেশ নষ্ট যদি হয় তখন দেখা যাবে যে দিন শেষে এটার সাফারার কিন্তু ওই গ্রামের তৃণমূলের মানুষ, বিরোধী সাধারণ রাজনৈতিক দল যেটি মানুষ। বলার চেষ্টা করছে যে বিএনপি আসলে সরকার গঠন করবার পর কিংবা ক্ষমতায় আসার পরে দেখা গেছে যে আওয়ামী লীগের অনেক নেতা কর্মীরা তারা জামিনে মুক্ত হয়েছেন এবং জামিনে মুক্ত হয়ে তারা দেখা গেছে যে খুব সরাসরি ভাবে যারা আসলে সেই সময় ছাত্র আন্দোলনের সাথে যুক্ত ছিলেন, গণঅভ্যুত্থানে যুক্ত ছিলেন, তাদেরকে নানান সময় নানানভাবে হুমকি দিচ্ছেন। সেইটার দায়টাও কি অনেকটা তাহলে বিএনপির? ধন্যবাদ। দেখুন, তুমি অধম তাই বলে আমি উত্তম হইব না কেন? আমাকে জামিন দেয়নি, জেলে পাঠিয়েছে। জেলা দায়রা জজ আমার বন্ধু ছিল, কোনো হিয়ারিং হতো না, কিন্তু আমরা উঠতাম, উনি সাইন করে চলে যেতেন যে জামিন হবে না, জেলে চলে যাবে। মানে মালা গাথার মতো আমরা লাইন ধরে ধরে যাইতাম। আমি 1 নম্বর আসামি, বাকিগুলো পিছনে থাকতো। হেবি একটু গোল্লা শুট খেলতাম ছোটবেলায় আমরা কাজিনরা মিলে, ভাই বোনরা মিলে, ঠিক ওই রকম একটা সারি হতো আমাদের। কিন্তু আমি যদি একই কাজটা করি তাহলে তো আমি গণতান্ত্রিক পরিবেশ দিচ্ছি না। আইনে যদি কাউকে জামিনের কথা থাকে এই জন্য রাষ্ট্র হস্তক্ষেপ করবে, ওই বিচার ব্যবস্থা আমরা চাচ্ছি না। একটা মানে 80 বছরের একজন বৃদ্ধাকে জামিন দেওয়া হবে না, একজন নারী জামিন পাবে না, এই বিচারে আমরা যাচ্ছি না। এখন ওই নারী যদি খুনি হয়, ওই নারী যদি আদালতের রায়ে খুনি প্রমাণিত হয়, অবশ্যই তার শাস্তি প্রমাণ হবে। আবার যেমন কিন্তু তার তোফায়েল যদি আহমেদের জামিনের মতো স্কোপ ভীষণ- থাকে তাকে জামিন দিতে হবে বিচার